আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ডক্টর ইউনূস আমার কেন যেন মনে হয় উনি ধীরে ধীরে একজন পাক্কা রাজনীতিবিদে পরিণত হচ্ছেন এবং ওনার এই পরিবর্তনটা সত্যি কথা বলতে কি একজন সাধারণ মানুষ হিসাবে আমার ভালো লাগছে না। আমি এতে আনন্দিত হচ্ছি না। ডক্টর ইউনূসকে অনুরোধ, ভাই আপনি রাজনীতিবিদ হওয়ার চেষ্টা করেন না, এটা আপনি পারবেন না এবং এটা করার কোনো দরকারও নাই। এদেশের মানুষ আপনাকে যেভাবে জানে, যেভাবে চিনে, সেভাবে জেনেই আপনার উপর বিরাট ভরসা নিয়ে বসেছে। আপনি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করুন। রাজনৈতিক কথা এবং কথার বাগাড়ম্বর দিয়ে এটা করে মানুষের মন জয় করা যায় না। এই কাজে আপনি আর এটা আপনার জন্য মানায়ও না। আমি এই কথাগুলি বলছি কেন সেটা আপনাদেরকে বলি যে আজকে প্রধান উপদেষ্টা ওনার অফিসে রংপুরের সেই বিখ্যাত আমরা যাকে কেন্দ্র করে এই আন্দোলন এত তীব্র হয়েছিল, আমাদের জুলাই আগস্টের আন্দোলন, সেই জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদের পিতাকে আজকে উনি আমন্ত্রণ জানিয়েছিলেন ওনার অফিসে। সেখানে ওনার হাতে ওনারা একটা শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন করেছেন। সেই ফাউন্ডেশনের সনদটা ওনার হাতে আজকে তুলে দিয়েছেন। সেখানে আবু সাঈদের ভাতিজা ছিল এবং ওনার পিতা ছিলেন, দুজনে ছিলেন এবং সেখানে ওনার সঙ্গে নানা রকম আলাপ আলোচনা করেছেন এবং প্রধান উপদেষ্টা নিজে ওনাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন। ওনারা নিশ্চয়ই খুশি হয়েছেন এবং ওখানে নানাভাবে কথা বলতে যেয়ে বলেছেন যে রংপুরের প্রতি তার কীরকম আন্তরিকতা, ভালোবাসা আছে, এগুলো নানা রকম কথাবার্তা বলেছেন। এবং বলার এক পর্যায়ে উনি যে কথাটা বলেছেন সেটা হলো, তিনি বলেছেন তিনি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন। এই বাক্যটা না, এটা পুরোটা একটা পলিটিক্যাল বক্তব্য। সমস্ত রাজনীতিবিদ এই কথাগুলি বলেন, যখন যেখানে যান সেখানকার সন্তান নিজেকে মনে করেন। এটা আমরা বলতে অনেকবার শুনেছি। আরেকজন ছিলেন, আরেক স্বৈরাচার ছিলেন জেনারেল এরশাদ। উনি কি করতেন, শুক্রবার দিন কোনো একটা মসজিদ দিয়ে নামাজ পড়তেন, পরে বলতেন যে গত রাত্রে উনি নাকি স্বপ্ন দেখেন যে এই মসজিদে উনি নামাজ পড়তেছেন। এই জন্য উনি মনে করেন যেটা আল্লাহর একটা ইঙ্গিত যে ওনাকে এখানে নামাজ পড়তে হবে। বাস্তবতা হলো, প্রেসিডেন্ট কোথাও যখন যান কোনো মসজিদে, তার 7 দিন আগের থেকে কিন্তু গোয়েন্দা বাহিনীর লোকজন ওই মসজিদের আশেপাশে রেকি করেন, চেক করেন কোনো সমস্যা আছে কিনা। এবং ওই সময় দেখা যেত 7 দিন আগের থেকে কিন্তু গোয়েন্দা বাহিনী আসতো, মানে 7-10 দিন আগে উনি ঠিক করতেন ওই মসজিদে যাবেন। কিন্তু যে এবার ওই মসজিদে দাঁড়িয়ে একটা নাটক করতেন যে গত রাতে নাকি উনি স্বপ্ন দেখেছেন। তো এই নাটকগুলো পলিটিশিয়ানদেরকে মানায়, ডক্টর ইউনূসকে মানায় না। ডক্টর ইউনূস তো ওরকম ট্র্যাডিশনাল পলিটিশিয়ান নন। উনি কেন হতে যান? আবার এর পাশাপাশি উনি আরেকটা দারুণ কথা বলেছেন। সেটা কি বলেছেন, যে উনি বলছেন যে আমাকে রংপুর থেকে আমাকে উপদেষ্টা ভাবুন, মানে আমি রংপুরের উপদেষ্টা, এইভাবে আপনারা আমাকে ভাবেন। মানে উনি রংপুরের উপদেষ্টা। তো এখন ওনাকে রংপুরের উপদেষ্টা ভাবতে হবে কেন? এই প্রশ্নটা আসছে কেন? মানে উনি যে একজন রংপুরের একজন উপদেষ্টা, আমাকে রংপুরের একজন উপদেষ্টা বিবেচনা করুন, এই যে কথাটা ডক্টর ইউনূস বলছেন, ওয়াই, কেন ওনাকে রংপুরেরই উপদেষ্টা হতে হবে কেন? এটা কি আবু সাঈদের পিতাকে খুশি করার জন্য? আবু সাঈদের পিতাকে খুশি করার জন্য তো ওনার রংপুরের উপদেষ্টা হওয়ার দরকার নাই। উনি তো প্রধান উপদেষ্টা সারা দেশের, কেন উনি রংপুরের কথাটা বলছেন? তাহলে অন্য কোনো জেলায় গেলে উনি কি বলবেন? যখন যদি চট্টগ্রাম থেকে কীরকম নিহত হয়ে যায়, অথবা চট্টগ্রামে কেউ যদি তার সঙ্গে দেখা করতে যায়, তাকে উনি বলবেন আমাকে চট্টগ্রামের উপদেষ্টা ভাবুন? তার তো ভাবার দরকার নাই, উনি তো আসলেই চট্টগ্রামের উপদেষ্টা, কারণ ওনার বাড়িতে চট্টগ্রাম। এবং চট্টগ্রামে বাড়ি হওয়ার কারণে উনি যে ওনার এলাকার প্রতি পক্ষপাত দুষ্ট ব্যক্তি একজন, এটা তো উনি ওনার কাজের মাধ্যমে প্রমাণ করেছেন। যে কাজটা উনি ওনার কাজের মাধ্যমে প্রমাণ করেছেন, তার বিপরীত কথা মুখ দিয়ে বলে তো কোনো প্রয়োজন নাই। আসলে এই রংপুরের ইস্যুটা আসছে এই কারণে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা সার্জিস আলম আজকে থেকে প্রায় 2 সপ্তাহ, 11 দিন আগে 17 নভেম্বর তিনি একটা প্রসঙ্গ তুলেছিলেন, একটা ইস্যু তুলেছিলেন। উনি বলেছিলেন যে এক চট্টগ্রাম বিভাগ থেকে উপদেষ্টা নেওয়া হয়েছে 13 জন। দেশের সমস্ত বিভাগগুলির মধ্যে এক চট্টগ্রাম বিভাগ থেকে উপদেষ্টা নেওয়া হয়েছে 13 জন, 24 জনের মধ্যে। অথচ 3টা বিভাগ, রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ, এই 3টা বিভাগ থেকে কোনো উপদেষ্টা নেওয়া হয়নি।
এই বিষয়টাকে সার্জিস আলম এক ধরনের এলাকা ভিত্তিক বৈষম্য বলে অভিহিত করেছেন এবং উনি প্রশ্ন তুলেছেন, এই 3 বিভাগে কি একজন লোক যোগ্য লোক নাই যিনি মন্ত্রণালয় চালাতে পারেন? একজনও নাই। তো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা উনি কি জবাব দেয়? এই প্রশ্নটা কি অমূলক মনে হয় আপনার কাছে? আমার কাছে তো অমূলক মনে হয় না। আপনারা হয়তো বলবেন যে কেন আমরা বিভাগ ওয়াইজ ভাবছি, এই প্রশ্নটা কিন্তু আপনারা করতে পারেন এবং আমার জন্য তো করতেই পারেন। বলতে পারেন সার্জিস বলেছে কারণ তার বাড়ি হলো রংপুর এলাকায়, এই জন্য বলেছে। আবার আমার কথা বলতে পারেন যে আপনি প্রসঙ্গটা তুলেছেন আজকে এই কারণে আপনার বাড়ি ময়মনসিংহ বিভাগে। হ্যাঁ ভাই, আমার বাড়ি ময়মনসিংহ বিভাগে, কোনো সমস্যা নাই। কিন্তু আমার প্রশ্নটা হলো আমার বাড়ি কোথায় সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্টটা হলো এই 3টা বিভাগ থেকে আপনি একজনকেও নিলেন না কি বিবেচনা, সেটা আমাকে বোঝান। আপনি কি সবচেয়ে বেস্ট লোকগুলিকে নিয়েছেন? যে এমন হতে পারে যে আমি যাদেরকে নিয়েছি তাদের চেয়ে যোগ্য ব্যক্তি আর নাই বাংলাদেশে, অতএব আমাকে এইগুলি নিতে হয়েছে, কে কোন বিভাগের আমি দেখার সময় পাই নাই, এটা হতে পারে। কিন্তু যে লোকগুলি আপনি নিয়েছেন তাদের কর্মতৎপরতা, তাদের কর্মদক্ষতা, তাদের চিন্তা করার ক্ষমতা, তাদের দেশ চালানোর যোগ্যতা আমরা তো দেখে দেখে ক্লান্ত হয়ে গেলাম। আমরা কি খুব আনন্দিত এদেরকে নিয়ে। শিক্ষা মন্ত্রণালয় বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, কোন আমি তো দেখি যে 4-5 জন ছাড়া আর কারোর কোনো মন্ত্রণালয় চালানোর কোনো দক্ষতাই নেই। আমি তো এমন দেখছি, এবং যেটা আমরা শুরুর থেকেই বলে আসছিলাম। তাহলে আপনি খুব একটা দক্ষ লোক নিতে পারেন নাই, অথচ নিজের বিভাগে 13 জন নিয়ে রাখছেন। এবং নেওয়ার পর এখন এইটাকে, এই 3 বিভাগে নেননি, এইটাকে ঢাকার জন্য আপনি রংপুরের একজন শহীদের পিতাকে বলছেন যে আমাকে রংপুরের একজন উপদেষ্টা বিবেচনা করুন। কেন ওনাকে বিবেচনা করতে হবে? ওনাকে কষ্ট করে কেন বিবেচনা করতে হবে ভাই? আচ্ছা ঠিক আছে, ধরলাম উনি বিবেচনা করলেন, তাহলে রাজশাহী বিভাগের জন্য আপনি কি বলবেন? তাদের জন্য আপনি কি বাণী বলেন? রাজশাহী তো আপনার দেশেরই একটা পার্ট ভাই। আমি ময়মনসিংহের লোক, তো আমাকে বলেন ময়মনসিংহ বিভাগের লোকের জন্য আপনার কি বাণী, আপনার অমীয় বাণীটা কি? আমি শুনতে চাই। আপনি কি বলবেন যে আমাকে ময়মনসিংহের একজন উপদেষ্টা বিবেচনা করুন? রাজশাহীর লোকে বলবেন রাজশাহীর উপদেষ্টা বিবেচনা করুন। তো বিবেচনা করতে হবে কেন ভাই? আমাকে কষ্ট করে বিবেচনা করতে বলছেন কেন? আমি কি হাজার চিন্তা করলেও আপনাকে ময়মনসিংহের উপদেষ্টা ভাববো না তোর ভাই। আপনি তো ময়মনসিংহের লোক না, এবং ময়মনসিংহের প্রতি, রাজশাহীর প্রতি, রংপুরের প্রতি আপনার যে আসলে কোনো ভেতর থেকে টানটা নাই, এটা তো আপনি প্রমাণ করেছেন নিজের বিভাগে 13 জন নিয়ে এবং এই 3 বিভাগ থেকে একজনকেও না নিয়ে। আপনি তো প্রমাণ করেছেন। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল যে সরকার, সেই সরকার যদি নিজেই বৈষম্য করে উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে এবং সেটাকে ঢাকার জন্য জোর করে ট্র্যাডিশনাল পলিটিশিয়ানের মতো কথা বলার চেষ্টা করে, এটা না বড় কানে বাজে, এটা শুনতে ভালো লাগে না। আমি ওনাকে অনুরোধ করব, পারেন নাই, নেন নাই, এই বিভাগগুলি লোকগুলোকে অপছন্দ করেন, করতেই পারেন, কোনো সমস্যা নাই। সেইভাবে আমরা আপনাকে বিবেচনা করব, কোনো সমস্যা তো নাই। আমাকে সবাইকে ভালোবাসতে হবে এরকম তো কোনো আইন নাই। আপনি আমাদেরকে ভালোবাসেন না, আমাদের দিকে তাকান না, নাও তাকাতে পারেন। সার্জিস আলমকে দিকে তাকান না, সে কথা বলতে পারে, আমরা বলতে পারি না, আমরা নিরীহ, আমাদের কথা বলারও কেউ নাই। ঠিক আছে, আমরা মেনে নিচ্ছি, তো কোনো সমস্যা নাই। এতে তো আপনার প্রতি আমাদের সমর্থনের কোনো ঘাটতি হচ্ছে না। কিন্তু আমি তো এখনও বলি ডক্টর ইউনূস সরকারকে আমি সর্বাত্মক সমর্থন করি, যতটুকু সমালোচনা করি যাতে নাকি ওনারা ব্যর্থ না হন সেই জন্য সমালোচনা করি। ওনাদের ব্যর্থতা আমাকে দেখতে হবে, এটা আমি চিন্তাও করতে পারি না। আমি ওনাদের সাফল্য কামনা করি। আমার ময়মনসিংহ বিভাগ থেকে আপনি একজন উপদেষ্টা বাড়ান নাই, তারপরেও করি। রাজশাহীর লোকেরাও তাই করে, রংপুরের লোকেরাও তাই করে। কিন্তু রংপুরের সার্জিস আলম যে কথাটা বলেছেন সেই কথাটাও কিন্তু একদম আপনি গুরুত্ব নেই বলে উড়িয়ে দিতে পারবেন না। এবং তার সেই অভিযোগকে, তার সেই ইমোশনকে আপনি আমাকে রংপুরের মনে করেন এটা বলেও কিন্তু মেকআপ করতে পারবেন না। এই লাইনে চেষ্টা করেন না, বরং অন্য লাইন দেখেন, অথবা দরকারই নাই বলেন যে আমি 3 বিভাগ থেকে ওকে নেবো না, সমস্যা নাই, আমি চট্টগ্রাম বিভাগ থেকে আরো 10 জন নেবো, আমার ইচ্ছা আমি নিব, এটাও বলেন, কোনো সমস্যা নেই, নেন, তাও কোনো সমস্যা নাই। কিন্তু এই ধরনের নাটক করার চেষ্টা করেন না। এই নাটক আমাদের দেখতে ভালো লাগে না, অন্ততপক্ষে আপনার কাছ থেকে না। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।